নমস্কার বন্ধুরা, ত্রয়ীস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। তো সকাল সকাল মানে 9টা, তো উঠে 3 কাপ চা আর তিতলির জন্য ব্রেড টোস্ট নিলাম। তো হোটেল থেকেই সার্ভিসটা দিয়েছিল, তো আমরা কিছু খাবো না, কারণ আমরা আজকে মদন মোহন বাড়িতে পুজো দেব। তো তিতলি অতক্ষণ না খেয়ে থাকলে ওর অসুবিধে হবে, তাই চা আর টোস্ট খেলো ও, আর আমরা সবাই ফ্রেশ হয়ে স্নান সেরে চা খেলাম। তো এবার ব্যাগ গুছোনোর পালা। তো জিনিসগুলো আপনাদের একটু দেখাই, কালকে কী কিনলাম। তো এখানে তিতলি মোটামুটি সব দেখাচ্ছে, ওর দিদিভাইয়ের জন্য কোট, আমার জন্য কোট, তো পাপার জন্য ট্রাউজার, ওর জন্য ট্রাউজার, তারপরে বেডশিট ওর পাপার জন্য, আমাদের জন্য পিলো কভার, একটা ছোট ব্যাগ নেওয়া হলো, ওর পাপা কম্বল নিল, তো সেই কম্বলের জন্য আবার একটা বড় ব্যাগ নেওয়া হলো। তো মোটামুটি এ কটাই শপিং হয়েছে কালকে রাতে। তো অনেক রাতে গিয়েছি আর ঠান্ডার মধ্যে ভিড়, বেশি শপিং করতে পারিনি। তো দিদিভাইয়ের জন্য এই প্যান্টটা নিয়েছে, ওর জন্য তো পঞ্চুটা নিয়েছে, আপনারা দেখেছেনই কালকে। তো আজকে কিছু শপিং করব, তো মদনমোহন বাড়ি থেকে বেরিয়ে তারপরে যাওয়ার প্ল্যান আছে। তো এই লাগেজগুলো নেওয়ার জন্য দুটো ব্যাগ, ওর পাপাই কম্বল নিয়ে যাবে এই বড় ব্যাগে, আর আমরা ছোট ব্যাগে। রাসমেলা থেকে কালকে রাতে আমরা মার্কেটিংগুলো করেছি। এই মার্কেটিংগুলো মানে সবার সব যে জিনিসগুলো কিনেছি সেগুলোই আপনাদেরকে দেখালাম। এখনও আরও হয়তো কিছু কেনাকাটা বাকি আছে। আসলে আমাদের কর্তামশাই তো চলে যাবে, তো ওর জিনিসগুলোই দেখালাম। বাড়িতে গিয়ে তো ওগুলো দেখাতে পারবো না। যেরকম ও এই ব্যাগটা কিনেছে, কম্বলটা সেই ব্যাগে নেওয়ার জন্য, এই কম্বলটাও মানে ব্যাগটা কিনেছে কম্বলটা যাতে নিয়ে যেতে পারে, আর তার সাথে একটা বেডশিট যেটা দেখালাম ওটা ওর, একটা ট্রাউজার প্যান্ট ওটা ওর। তো ওগুলো সব নিয়েও চলে যাবে, আর বাকিগুলো তো আমরা বাড়ি নিয়ে যাব। আর যদি কিছু আজকে কিনে থাকি সেগুলো আমরা বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো ওর পাপা মোটামুটি সব যা যা জিনিস ঢোকানোর ব্যাগে ঢোকাচ্ছে, সব প্যাকিং করছে। আমি এদিকে ফ্রেশ হয়ে সমস্ত কিছু মানে যেগুলো আমাদের সব সাজা গোজার জিনিস সেগুলো ব্যাগে রাখছি। এগুলো করে টোরে আমরা বেরিয়ে পড়লাম। আমরা রুম খালি করে দিলাম, সমস্ত ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। চলুন টাটা, এখন আমরা মদনমোহন বাড়িতে যাব। তো এই কারণে রুম ছেড়ে দিলাম। মদনমোহন বাড়ি ঘুরে তারপরে কিছু কাজ আছে, ওগুলো করে আমরা ফিরে যাব বানারহাট। বেশ ভালোই একটা ছোটোখাটো ট্যুর হলো আমাদের। তো আমরা এবার এই রুম ছেড়ে এখন চেক আউট করতে যাচ্ছি। চেক আউট করে আমরা মদনমোহন বাড়িতে যাব। তো আমরা চেক আউট করে নিচে সব লাগেজগুলো রেখে তারপরে মদনমোহন বাড়িতে যাব। না হলে লাগেজ নিয়ে তো যাওয়া সম্ভব না, তাই না বলুন বন্ধুরা? তো সেই কারণে আমরা এই যারা আর কি হোটেলের রিসেপশনে রয়েছে তারা খুব ভালো, তারা খুব কোঅপারেট করেছেন, বলছেন অবশ্যই রেখে যান। তো আমরা রেখে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে যথারীতি টোটো পেয়ে গেলাম। তো টোটোতে করে আমরা চললাম মদনমোহন বাড়ির উদ্দেশ্যে। তিতলির মুখটা কেন বেজায় জানেন? ও ভেবেছিল ও এখন রাসমেলায় যাবে, কিন্তু বলুন তো এই সাত সকালে কেউ রাসমেলায় যায়? ওকে হাজার বুঝিয়েও পারছি না যে আমরা মদনমোহন বাড়ি থেকে বেরিয়ে ডক্টরের কাজকর্ম সেরে আমরা যাব রাসমেলায়, কিন্তু ওর সেটা সহ্য হচ্ছে না। যাই হোক, ওর পাপা অনেক বোঝালো, তারপরে ও মানলো এবং আমরা মদনমোহন বাড়ির দিকে চলছি। তো যাওয়ার পথে রাস্তার দুই পারে নানা রকমের দোকান, ঠাকুরের বই, ঠাকুরের জামা কাপড়, বাসনপত্র, রোজের বাসনপত্র, টেডি, বিভিন্ন রকম খেলার জিনিস, খাওয়ার দোকান, অনেক কিছু রয়েছে। তো বেশ ভালোই লাগছিল দেখতে। তো দেখতে দেখতে চলছি। তারপরে এখান থেকে আমরা ঠাকুরকে যে পুজো দেব সেজন্য যে ভোগ নিতে হয়, তো সেই ভোগ এখান থেকেই নিলাম। তো এক সাইডেও ছিল, ফাঁকাও ছিল, তাই অসুবিধা হয়নি। তো ওর বাবা পে করে দিল টাকা, আর আমি একটু পেছনে গিয়ে এই এত সুন্দর যে একটা পরিবেশ সেটারই সৌন্দর্য উপভোগ করছিলাম। আপনারাও দেখুন বন্ধুরা যে কি সুন্দর। তো এখানেই মনে হচ্ছিল থেকে যাই, কিন্তু ওই যে আবার সময়ের অভাব, তো যেতে হবে। তো চলছি, চারপাশের দোকান, চারপাশের সব কিছু উপভোগ করতে করতে আমরা মদনমোহন বাড়ি পৌঁছে গেলাম। আমরা মদনমোহন বাড়ির দিকে যাচ্ছি। তো অনেকদিন ইচ্ছে ছিল মদনমোহন বাড়িতে পুজো দিব। তো এর আগেও কুচবিহার এসেছি, কিন্তু মদনমোহন বাড়িতে পুজো দেওয়া হয়নি। আজকে খুব ইচ্ছেটা সেই পূরণ হলো আর কি। তো আমরা মদনমোহন বাড়ির দিকে চলছি। চলুন মদনমোহন বাড়িতে যাওয়া যাক। তো মদনমোহন বাড়ির ভেতরে ঢুকে তো মনটা ভরে গেল।
এত সুন্দর আর কি মানে ভাষায় বোঝাতে পারবো না। তো আমরা দিনের বেলা কোনো দিনই আসিনি, যতবার এসেছি সন্ধ্যাবেলা দেখে চলে গেছি। এই ফার্স্ট টাইম আমরা দিনের বেলা আসলাম আর পুজো দেবো, সেটাই সবথেকে আর কি ভালো লাগছে। তো আমরা এই যে রাসচক্র, এটাও কোনো দিন ঘুরাইনি, তো এটার ঘোরানোর সৌভাগ্য হলো। তো প্রথমে ওর পাপা আর তিতলি ঘোরালো, তারপরে আমি ঘোরালাম। মানে এই রাসচক্র ঘোরানোটাও আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো সেটা যে ঘোরাতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার। তো আমরা রাসচক্র ঘুরিয়ে তারপর মদনমোহন যে বিগ্রহ রয়েছেন তার কাছে চললাম। তো পুজো দেব ভেবেছিলাম, কিন্তু আমাদের মানে ব্যাড লাক যে পুজো যে অঞ্জলি সেটা কমপ্লিট হয়ে গেছে। তবু পুজো নিলেন ওনারা, তবে অনেকটা টাইম আমাদের ওয়েট করতে হলো। তো যাই হোক, আমরা কিছুটা টাইম ওয়েট করলাম। তারপরে এই ভিড়ের মধ্যেই ভোগ নিবেদন করা, পুজো দেওয়া, এগুলো করতে করতে অনেকটা টাইম চলে গেল। কিন্তু তবুও যেন মনে হচ্ছিলো এখান থেকে আমরা মানে না যাই, এখানেই থেকে যাই, যতটা সময় লাগে লাগুক, কিন্তু এখান থেকে আমরা যাব না। কিন্তু উপায় নেই, জানেন তো বন্ধুরা, আমার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তো সেই কারণে দেরিও হয়ে যাবে, তো আমাদের তো বেরোতে হবেই। তা যাই হোক, সময়ের মধ্যেই পুজো দেওয়া, ভোগ নিবেদন সব কিছুই হয়ে গেল। তো খুব ভালো লাগছিল। চারপাশে ভিড় দেখেছেন একবার? প্রথমত তো এখানে ভিড় সবসময় থাকে, দ্বিতীয়ত রাসমেলা চলছে, তো দূর দূরান্ত থেকে মানুষজন তো আসেনি, তো সেই কারণে ভিড় প্রচণ্ড। তো যাই হোক, এই ভিড়ের মধ্যেই আমরা সব কিছু করতে পারলাম। কিন্তু রোদ, জানেন তো, মারাত্মক রোদ, মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না। আর কালকে দেখেছিলেন তো কেমন কুয়াশা ছিল, আর দেখুন আজকে রোদ। তো এই রকম ওয়েদার চেঞ্জ, সত্যি কথাই এই কারণেই হয়তো এত অসুখ বিসুখ হচ্ছে চারপাশে। যাই হোক, এই রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা পুজোটা দিলাম। তো চারদিকে মানে ভিড় যদিও থাকুক না কেন, আমাদের কোনো অসুবিধে হয়নি। তবে তিতলি রানীর তো মনটা রাসমেলা রাসমেলাই করছে, ওর আর ভালো লাগছে না কতক্ষণে এখান থেকে বেরোবো। তো যাই হোক, ওকে তো অনেক বুঝিয়ে বাঝিয়ে রেখেছি যে আমরা যাবো রাসমেলায়, কিন্তু জানি না বন্ধুরা কতটা যে সময় করতে পারবো। আজকে আবার বানারহাট ব্যাকও করতে হবে, তো দেখি সব কিছু মিলিয়ে কতটা কি হয়। তো আমাদের পুজো কমপ্লিট, আমরা চারপাশটা একবার ঘুরে দেখলাম। পুজো আমাদের দেওয়া হয়ে গেছে। প্রচণ্ড ভিড় দেখছেন বন্ধুরা। তো এই যে মদনমোহন বাড়ির যে মদনমোহন মূর্তি রয়েছে, বিগ্রহ রয়েছে, সাথে আরও কিছু বিগ্রহ রয়েছে, সমস্ত কিছু খুব জাগ্রত, সমস্ত বিগ্রহ খুব জাগ্রত। এই শুধু কুচবিহার নয়, কুচবিহারের আশেপাশে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও লোক এখানে আসেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসেন। তো তারপরে ওই মন্দিরের ভেতরে তো ধূপকাঠি ধরানো যায় না, তো বাইরে এই জায়গাতে ধূপকাঠি ধরাতে হয়। তো আমরা তিনজনে মিলে এখানে ঠাকুরের নামে ধূপকাঠি ধরিয়ে প্রণাম করে তারপরে আশেপাশে কিছু বিগ্রহ রয়েছে সেগুলো দেখতে দেখতে আমরা চললাম, কারণ ভেতরে এক্সিবিশন হচ্ছিল, বিভিন্ন রকম ড্রয়িং, তারপরে ক্রাফট, বিভিন্ন রকম যে জিনিস বানানো প্রজেক্ট, অনেক রকম অনেক কিছু রয়েছে, তো সেগুলো দেখতে যাব। তো যেতে যেতে এই মূর্তিগুলোকে দেখছিলাম, কি ভাল লাগছিল দেখতে। তো দেখে তারপরে এই এক্সিবিশন হলে আসলাম। তো এসে এত সুন্দর সুন্দর ড্রয়িং, ক্রাফট, আর্ট রয়েছে বন্ধুরা, মানে অবিশ্বাস্য, না দেখলে না মানে আমি বুঝতে পারতাম না যে এত প্রতিভা এত মানুষের জনের মধ্যে রয়েছে। ছোট বড় এখানে সবাই পার্টিসিপেট করেছে, বিভিন্ন রকম জিনিস বানিয়েছে। দেখুন কি নেই, এই সব মানে বানানো জিনিস কি নেই, সব রকম জিনিস রয়েছে। আর সবথেকে বড় কথা, আমরা যেগুলো ফেলে দিই, যেগুলো ধরুন আমরা যে পিচবোর্ড ফেলে দিই, আমরা যে ঝাঁটার টুকরো ফেলে দিই, সব কিছু দিয়ে কাগজ ফেলে দিই, তো যেগুলো আমরা ফেলে দিই ওয়েস্ট মেটেরিয়ালস, সেগুলো দিয়ে এই প্রজেক্টগুলো বানানো। এই দেখুন পিচবোর্ড দিয়ে বানিয়েছে, কি সুন্দর একটা মানে বানিয়েছে, এই সব কিছু সবাই হাতেই বানিয়েছে। তো এগুলো দেখতে দেখতে মনটা ভরে যাচ্ছিল, মনে হচ্ছিলো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি। ওই যে আবার সময়ের অভাব, তো এই সময় বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, তো আমাদের তাড়াতাড়ি করতেই হবে, কারণ ডাক্তার আছে, তারপরে আবার রাসমেলা আছে যাব, তারপরে আবার বানারহাট ব্যাক করা আছে, একটু লাঞ্চও করতে হবে। তো অনেক অনেক আমাদের এখনও আর কি শিডিউলিং আছে রয়েছে পরপর।
তো তার মাঝে চোখটা সার্থক করে নিলাম, মনটা জুড়িয়ে গেল। এত সব জিনিস দেখেই দেখুন কি সুন্দর বানিয়েছে এই কোচবিহার রাজবাড়ির যে সেটা স্ট্রাকচারটা। তারপরে বিভিন্ন রকম আঁকাগুলো একবার দেখুন, নিখুঁত মনে হচ্ছে দেখতেই থাকি। এই দেখুন বানিয়েছে সব রকম, মানে যা যা কোচবিহার রাজবাড়িতে রয়েছে রাজচক্র থেকে শুরু করে সব কিছু হাতে বানানো। বিভিন্ন রকম যে মূর্তি, কালী মায়ের মূর্তি বলুন, দুর্গা মায়ের মূর্তি বলুন, এগুলো সব তারা নিজে হাতে বানিয়েছে। তো এই যে টাইটানিক জাহাজটা দেখতে পাচ্ছেন কি সুন্দর বানিয়েছে। এই দেখুন তো, এই যে দীপশিখা সরকার বলে মেয়েটি খাগড়াবাড়ির যে বানিয়েছে এই দুর্গা মায়ের পুরো স্ট্রাকচারটা কি সুন্দর। এই যে বাঁশের দিয়ে বানিয়েছে সজারুর মাথা, যে মানে ছোট ছোট যে ঝাড়ুর কাঠিগুলো দিয়ে বানিয়েছে। তো মানে এগুলো অবিশ্বাস্য, না দেখলে নিজের চোখে মানে এক্সপ্লেন করার মতো কোনো ভাষা সত্যিই আমি খুঁজে পাইনি। তবু এই দেখুন তো কালী মায়ের মূর্তিটা মানে হাতে বানিয়েছে, এই যে একজন ছেলে বানিয়েছে। তো তার হয়তো সময় লেগেছে, কিন্তু কি সুন্দর, তাই না? তো যাই হোক, চোখ মন দুটোই সার্থক হলো। তো দেখে আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে আমরা কিছুটা দূর হাঁটলাম, হেঁটে তারপরে আর বেশিক্ষণ ওয়েট করলাম না, কারণ বেরিয়ে যাই আবার ডক্টরের টাইম হয়ে যাচ্ছে, প্রায় 1:30 বাজতে চললো। তো আমরা এগুলো দেখতে দেখতে এই সব ছোট ছোট মূর্তি, মানে বিভিন্ন রাসের যে কৃষ্ণ রাধার যে বিভিন্ন রকম দৃশ্য, সেগুলোকে এই মূর্তির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তারপর অন্যান্য ঠাকুরজন তো রয়েছেই। সব দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে যখন যাচ্ছি এই সব মূর্তিগুলো দেখছিলাম। এখানে সব ফটোগ্রাফ রয়েছে। তো কোচবিহার রাজবাড়ির সঙ্গে যুক্ত যেসব রাজা রানী বা রাজবাড়ির যারা মানে রাজবাড়ির পরিবারের সদস্য বা তাদের সাথে রিলেটেড যেসব ব্যক্তিগণ রয়েছে তাদেরই সব পোস্টার রয়েছে। তো এটা কেনাও যাবে, এখান থেকে কিনতেও পারবেন আপনারা। তো এগিয়ে দেখলাম ভীষ্মের সরসজ্জা, এটাও খুব সুন্দর লাগছিল দেখে। এত সুন্দর পরিবেশ থেকে সত্যি যেতে ইচ্ছে করছে না বন্ধুরা, কিন্তু যে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে সেজন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আপনারাও আসুন, যারা আসেননি কোচবিহারের মদনমোহন বাড়ি, তো আপনারা আসুন, দেখুন, পুজো দিন, ঘুরুন, খুব ভালো লাগবে বন্ধুরা, এতটুকু বলতে পারি। তারপর আস্তে আস্তে আবার গুটি গুটি পায়ে আমরা বেরিয়ে পড়লাম মদনমোহন বাড়ি থেকে। আর বললে গেলাম যে আবার যেন আসতে পারি। তো সত্যি আবার হয়তো যেন আসি, আবার যেন এখানে বসে মন ভরে পুজো দিয়ে যাই আর চারপাশের পরিবেশকে উপভোগ করি। তো এই মানে ইচ্ছা নিয়েই বের হলাম। তো বেরোনোর সময় অনেক আর কি যে গরিব দুঃখী ব্যক্তিরা রয়েছে, তো তাদেরকে কিছু যতটুকু পারলাম আমার হাজব্যান্ড আর আমি মিলে একটু দান করলাম। তো করে আস্তে ধীরে আমরা মদনমোহন বাড়ির চত্বর থেকে বেরিয়ে গিয়ে টোটো ধরে তারপরে বেরিয়ে গেলাম। আমরা চললাম আর কি ডাক্তারের কাছে। তো ডাক্তারবাবু অলরেডি চলে এসেছিলেন, ফোন করে শুনেছি। তো আমার হাজব্যান্ডের তো তাড়ার আর অন্ত নেই, কারণ ওরও টেনশন হচ্ছে ডাক্তারবাবু বেরিয়ে গেলে আবার সেই কবে আসবো কবে দেখাবো, এটাও একটা ম্যাটার। তো আমরা টোটো পেতে অনেকটা টাইম চলে গেল, তবুও যাই হোক টোটো পেলাম। তো টোটো নিয়ে আমরা চললাম। তো রাস্তায় প্রচণ্ড ভিড়। তো ভিড়ের মধ্যে মানে ধাক্কাধাক্কি করেই আমাদের চলতে হলো। টোটোর মধ্যে উঠে পড়লাম, উঠে আমরা ওই যেখানে ডাক্তারবাবু বসেন সেখানে আর কি চলছি। তো যখন যাচ্ছি তখন আবার সেই রাজবাড়িটা আমাদের চোখে পড়ল। কালকে দেখছিলেন বন্ধুরা ঠিক এই সময় কি কুয়াশা ছিল, রাজবাড়ি দেখা যাচ্ছিল না, এতটা কুয়াশা ছিল। আর আজকে দেখুন কি পরিষ্কার, কি ভালো লাগছে দূর থেকে রাজবাড়িটা দেখতে। তো আবার রাজবাড়িকে দেখতে দেখতে আজকে আর ঢুকিনি রাজবাড়ি, কারণ সময়ের অভাব। আবার সেই সত্যি কথাই সময়ের অভাব। তো রাজবাড়ি আর রাজবাড়ির চত্বর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো যাওয়ার সময় তিতলি রানীর আবার মনটা খারাপ, মুখটা বেজার। ওকে কিছুতেই বোঝাতে পারছি না যে আমরা একটার পর একটা করব। তো ওর বক্তব্য এখনই রাসমেলায় চলো, কিন্তু এই যে ডাক্তারের ব্যাপারটা না থাকলে তো যেতেই পারতাম, সেটা তো ও বুঝতে পারছে না, না? তো ওকে অনেক কষ্টে ওর পাপা আর আমি মিলে বোঝালাম। তো যাই হোক, বোঝে তো ঠিকই, আবার মাঝে মাঝে মুখটা বেজার করে থাকে। তো সত্যি কথাই ওর তো আর এগুলো ভালো লাগছে না, না? তার মধ্যে তো আবার দিদিভাইও নেই আর অন্য কোনো সঙ্গী সাথীও নেই। তো বেচারার আর কি কতটা ভালো লাগে বলুন তো? তো যাই হোক, আমরা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখালাম, ডাক্তার কিছু টেস্ট দিল, ওগুলো করাবো। তো মোটামুটি ওষুধপত্র দিয়েছে, যাই হোক সবই নর্মালি আছে। দিদি আর ওর বাবা তো আগেই লাঞ্চ করে গেছে, তো আমি ডক্টর দেখিয়ে লাঞ্চ করতে আসলাম।
লাঞ্চ করে দেখি কতদূর আমরা বাস বা ট্রেন পাই, সেই বুঝে আমরা বানারহাট যাব। তো ততক্ষণ আমি লাঞ্চটা করে নিই বন্ধুরা। তো সে কালকে আমরা বাস স্ট্যান্ড থেকে নেমে যে হোটেলে এসেছিলাম, তো সেই হোটেলে এসেই আবার লাঞ্চটা করছি। তো লাঞ্চের মেনুগুলো তো আপনারা দেখতে নিন। লাঞ্চটা করে নিয়ে তারপরে ইচ্ছে আছে একটু রাসমেলাতে আবার যাওয়ার, দেখছি। চলুন আমি লাঞ্চটা করে নিই তাহলে। তো বিশ্বাস করুন বন্ধুরা, খুব খিদে পেয়েছিল। তার মধ্যে ওর পাপা আর তিতলি গিয়ে যখন বলল আমরা খেয়ে এসেছি, তখন থেকে খিদেটা তো আরও বেশি পেয়েছিল। যাই হোক আমি খেয়ে নিলাম। আমি মাছ মাংস কিছু খাইনি, তো এমনি নিরামিষ ভাতই খেলাম, কারণ অনেকক্ষণ না খাওয়া পেটটা একটু অসুবিধে করছিল। তো খেয়ে দিয়ে আমরা আবার টোটোতে উঠলাম। এবার তিতলি রানী খুব খুশি, কারণ আমরা এখন রাসমেলায় যাচ্ছি। তো সেই কারণে তিতলি রানীর হাসি আর দেখে কে। তো এবার রাসমেলায় যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। কিন্তু যেটা সমস্যা সেটা হলো, রাসমেলার ভেতরে তো যাবে না টোটো, কারণ এখানে সকাল 10টা থেকে অলরেডি ভিড় শুরু হয়ে যায়, লোকজন আসা যাওয়া শুরু হয়ে যায়। তো সেই কারণে একটা মানে যেখানে টোটো থামায় আর কি, সেখানে থামালো টোটো। আমরা তারপরে হেঁটে হেঁটে ভেতরে ঢুকলাম। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 3টা। তো 3টের সময় এত ভিড় তো ভাবাই যায় না, মানে আমরা ভাবতে পারি না, কিন্তু কি করা যাবে, ভিড় তো হবেই। কারণ যারা দূর দূর থেকে আসে, তারা যারা বাস ধরে বা ট্রেন ধরে রিটার্ন হবে, তারা তো সকালের দিকেই আসবে, তাই না? তো সেই কারণে অনেকে সকালের দিকেই আসেন, সারাদিন ঘুরে টুরে বিকালে ট্রেনে বা বাসে বাড়ি চলে যান। তো সেই কারণে ভিড়টা অনেকটাই হয়। তারপরে আমরা টুকটাক দেখে টেখে আবার ওর পাপা একটা উইন্ডচেটার নিল। তারপরে ছোটোখাটো জিনিস নিলাম আমরা। তো আমাদের পরিচিত কিছু খুদে সদস্য রয়েছে, তাদের জন্য কিছু জিনিস নিলাম। তো এসব নিয়ে টিয়ে তারপরে ক্লিপ, হেয়ার ব্যান্ড এগুলো নেওয়া হলো। এসব টুকটাক তো নিতে নিতে অনেকটা টাইম চলে গেল, কারণ ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে দেখে তারপরে পছন্দ হয় কোনো দোকান থেকে, কোনো দোকান থেকে পছন্দ হয় না, এগুলো ম্যাটার করে। তো সব মিলিয়ে টিলিয়ে আমাদের মোটামুটি তাও 4:30 বেজেই গেল। তো এদিকে তো ওর পাপারও টেনশন হচ্ছে, কারণ ওর পাপাকেও ব্যাক করতে হবে ধুবড়ি, আর আমাদেরও যেতেই হবে, কারণ তিতলির কালকে স্কুল আছে। তারপর ওর পাপার যেখানে থাকে আর কি, রুমের জন্য একটা পাপোশ নিতে হতো, তো একটা পাপোশও পছন্দ করে নিল। এরকম টুকিটাকি দরকারি অনেক কিছুই জিনিস নেওয়া হলো। তো আরও অনেক কিছু বাকি রয়ে গেল, ভেবেছিলাম নেব, কিন্তু ওই যে আবার সময়ের অভাব। তো আজকে যদি থেকে যেতে পারতাম বন্ধুরা, তাহলে বেশ ঘুরে জিনিস নেওয়া বলুন, দেখা বলুন, সব কিছু করতে পারতাম, কিন্তু থাকা তো আর সম্ভব না। তো যাই হোক, আমাদের মোটামুটি শেষের পথে সব কিছুই কেনাকাটা কমপ্লিট। তো তিতলির মোটামুটি কমপ্লিট, ওই জন্য খুশি। তো আমি এই ভাপা পিঠার দোকানে দাঁড়ালাম। আমার খুব ইচ্ছে ছিল একটা ভাপা পিঠে খাবো, কিন্তু পরে ভাবলাম থাক, অবেলায় খেয়েছি, এজন্য আর খেলাম না। তো তিতলি তো ফুচকা খেলো, ওর তো মেলা মানেই ফুচকা। তো খেয়ে টেয়ে আমরা আবার টোটো ধরে তারপর এই হোটেলে যেখানে আমরা লাগেজগুলো রেখেছিলাম সেখানে আসলাম। তো এখানে দুই বাবা আর মেয়ে মিলে হিসাব চলছে, কোনটা মেয়ের কোনটা বাবার জিনিস, সেগুলো হিসাব করে নিয়ে তারপর ব্যাগের মধ্যে সব আবার ঢোকানো হলো। তো ঢুকিয়ে টুকিয়ে আমাদের মোটামুটি এখন যাওয়ার সময় চলে আসলো। তো সবার সাথে একটু কথা বলে, তো এদের খুব ব্যবহার ভালো, এদের মানে সত্যি এরা আন্তরিকতা প্রচুর দেখিয়েছে, মানে এরা খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে। ইভেন যাতে ব্যাগ নিচে নিয়ে যেতে পারি সেজন্য ওদের লোকে আমাদের ব্যাগ পৌঁছে দিয়েছে নিচে পর্যন্ত। তো এইভাবে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম। তো আপনারাও কোনো দিন যদি আসেন এই হোটেল বেঙ্গলে থাকবেন, খুব ভালো এদের আতিথেয়তা। তো আমরা বেরিয়ে গিয়ে, তো সামনেই যেহেতু বাস স্ট্যান্ড, তো হাঁটি হাঁটি পাপা করেই চলছিলাম। তো যাওয়ার সময় আকাশটা দেখুন একবার। তো এখন ঘড়িতে মোটামুটি 5টা বাজেনি, 4:45 প্রায়, সন্ধে হবে হবে। তো এই সময় মানে রাজবাড়ির যে সৌন্দর্য, সেটা আমি একটু উপভোগই করছিলাম। তো বাবা আর মেয়ে আগেই চলে গিয়েছে, কিন্তু আমি এই উপভোগ করতে করতে ওদের থেকে অনেকটা পিছিয়ে পড়েছিলাম। তারপরে আস্তে আস্তে ওদেরকে ধরে ফেললাম। তো আমরা বাস স্ট্যান্ডে যথারীতি চলে আসলাম।
তো ওর পাপা টিকিট কাটলো, তোর পাপাও ধুবড়ি বেরিয়ে যাবে, বাস পেয়েছে, কিন্তু আমাদের আর ডিরেক্ট বাস আমরা পেলাম না। তো শ্রীনাথ বলে যে বাস শিলিগুড়ি যাবে কুচবিহার থেকে, তো সেটা ধূপগুড়িতে নামবে, আমরা ধূপগুড়ি পর্যন্ত যাব, তো ওখান থেকে আমরা গাড়ি বলে নেব, তো গাড়িতে ধূপগুড়ি থেকে বানারহাট চলে যাব। তোর পাপা টিকিট কাটছে, তো তিতলি সব লাগেজ নিয়ে উঠালো, কারণ আমি তো একটু ভিডিও করতে ব্যস্ত, তো কিছু করার নেই। তো তিতলি সেই জায়গাতে আমাকে কোঅপারেট করেছে, তোর পাপা সিট টিট দেখিয়ে তিতলিকে বসিয়ে দিল। সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছিল, ওর পাপা চলে যাচ্ছে, তো কিছু করার নেই, যেতে তো ওকে হবেই, সবারই কাজের জীবন, কর্মজগতে ফিরতেই হবে। তো ওর পাপা চলে গেল, তিতলির তো বেজায় মন খারাপ। অনেকটা টাইম আমরা একসাথে ছিলাম। তোর পাপা বাস ধরে ধুপগুড়ি ডাইরেক্ট বাসে উঠে পড়লো, আমরাও জায়গা, তো আমাদের টিকিট কাটাই ছিল, আমরা জায়গা পেয়েও গিয়েছিলাম, তো আমরা বসলাম, কিছু খাবার দাবার সাথে নিলাম। তো তিতলির একটু মনটা সত্যিই খারাপ হচ্ছে। আমরা বাসে উঠে পড়লাম, এখন বানারহাট ডাইরেক্ট বাস পেলাম না, তাই ধূপগুড়ি পর্যন্ত যাব, তারপরে বানারহাট থেকে গাড়ি আসবে, দীপুকে বলেছি, তো দীপুর গাড়িতে বানারহাটে আমরা চলে যাব ধূপগুড়ি থেকে। তো ততক্ষণ পর্যন্ত আমরা যাই, ধূপগুড়ি পর্যন্ত আগে যাই। ওকে বন্ধুরা, আবার ধূপগুড়ি পৌঁছে আপনাদের সাথে দেখা হবে, চলে যাব। তো আমরা ধূপগুড়ি বাস স্ট্যান্ডে নেমে পড়লাম। তো মাঝপথে কোনো অসুবিধে হয়নি, ভালোই এসেছিলাম, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এখন ঘড়িতে 8টা বাজে। ধূপগুড়ি বাস স্ট্যান্ডে নেমে গেলাম, এখন দীপুর গাড়ির অপেক্ষায় আছি আর কি। তো বেশ একটা দিনের ট্যুর আমরা ভালোই করলাম কুচবিহারে, খুব ভালো মজা হলো, কিন্তু কর্মজীবনে তো সবাইকেই ফিরতে হবে, তাই ওদের পাপাও চলে গেল ধূপগুড়ি, আমরাও নেমে গেলাম ধূপগুড়ি, কারণ ডাইরেক্ট বাস তো পাইনি, তাই ধূপগুড়িতেই নামতে হলো। শিলিগুড়ি রুটের বাস পেয়েছিলাম, তো এখন ধূপগুড়িতে অপেক্ষা করছি, দীপু গাড়ি নিয়ে চলে আসলে আমরা বানারহাট রওনা দেব। তো প্রচণ্ড ঠান্ডা, আর মুখটা দেখে বুঝতেই পারছেন খুব ক্লান্ত, সারাদিন মানে ঘোরাফেরার উপরেই গেছে আর কি সময়টা, তার মধ্যে বাস জার্নি, বাসেও আসতে প্রচণ্ড ক্লান্ত লাগছিল শরীরটা। তো এখন কতক্ষণে বাড়ি পৌঁছাবো, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হওয়া, রেস্ট করা, এতটুকুই বাকি। তো চলুন আবার দেখা হবে। তো আমরা ধূপগুড়ি বাস স্ট্যান্ডে দীপুর গাড়ি চলে এসেছে, তো আমরা উঠে পড়লাম। তো প্রচণ্ড ঠান্ডা, সত্যি আর পারা যাচ্ছে না। তো যাই হোক, আমরা লাগেজ টাগেজ নিয়ে দীপুর গাড়িতে করে আমরা বানারহাট যাব, কিন্তু তিতলির শেষ আবদার আজকের দিনের জন্য, সেটা হলো ওকে তেলিপাড়া যেতে হবে, ওখানে সৌভিকদার চায়ের দোকান থেকে চা খেতে হবে। তো ভাবলাম এত দূরই যখন আসলাম, ওর আজকের জন্য শেষ আবদারটা রেখেই দিই। তো আমরা তেলিপাড়াতে নামলাম, নেমে দীপুর সাথে আমরা সৌভিকের চায়ের দোকানে গেলাম। অনেক দিন পরে এই চায়ের দোকানে আসলাম, আগে প্রায়শই আসা হতো যখন কর্তামশাই থাকতো এই সার্কেলে, কিন্তু এখন ও না থাকাতে আমাদের সেরকম আর আসা হয় না। তো সৌভিকও ওর বোনকে দেখে খুব অবাক, অনেক দিন পরে দেখা হলো, আর খুশি দেখছেন তিতলির, মানে ওর এই দাদার হাতে চা বা কফি ওকে খেতেই হবে। আর পাশের দোকানে এই শিক কাবাব ওকে খেতেই হবে, তো ও শিক কাবাব খেলো, আর আমরা গরম গরম চা আর টোস্ট, আর ওর জন্য স্পেশাল কফি। তো বাড়ি যাওয়ার পথে তেলিপাড়াতে চায়ের দোকানের সামনে চলে আসলাম। তো এখানে চা দারুণ দারুণ টেস্টি, এই ভাইয়ের চা তো মানে আপনারা অনেকেই খেয়েছেন তেলিপাড়াতে, দারুণ চা বানায়। তো আসলামই যখন ধূপগুড়ি থেকে গাড়ি নিয়ে যখন যাব, ভাবলাম যে চায়ের স্বাদটা নিয়েই বাড়ি ফিরি, মনটাও ভালো হয়ে যাবে, কারণ আবার সেই গিয়ে তো আমি আর তিতলি একা একা একঘেয়ে জীবনযাপন করতে হবে বেশ কিছুদিন আবার, তাই শেষটা একটু আনন্দেরই হোক, একটু সুন্দর হোক। তো গরম গরম চা চলে আসলো, শীতের এই হাড় হিমহিম করা রাতে এই গরম গরম চা যে কি আরাম দিল, কি যে শান্তি দিল, সেটা তো আর ভাষায় বোঝানো যাবে না। আর তার উপর আবার সৌভিকের হাতে গরম গরম চা, তো দারুণ দারুণ অতুলনীয় স্বাদ। তো সাথে তিতলি শিক কাবাব নিয়েছিল, ওখান থেকে এক টুকরো টেস্ট করলাম, তো ভালোই বানায়। তা আমি আর খেলাম না, আজকে খুব খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে বলে। আর ওর স্পেশাল কফি, তো ও তো খুব খুশি, যাই হোক ও কফি খাচ্ছে। ম্যাজিক টি সত্যি ম্যাজিক, মানে ম্যাজিক টি খেতে হলে আপনাদের এই তেলিপাড়াতে এই ভাইয়ের দোকানে আসতেই হবে, অবশ্যই সৌভিকের দোকানে আসুন, আর সৌভিকের চায়ের স্বাদ
উপভোগ করুন। তো এবার শীতে আপনাদের সবাইকে আসতে হবে, যারা আসেননি তারা তো আসবেনই, আর যারা এসেছেন তারা বারবার আসবেন। তো আমরা দোকান থেকে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে আবার আস্তে আস্তে গাড়ি ধরে চলে গেলাম বানারহাটের পথে। তো বানারহাট চলে আসলাম আবার সেই বাড়িতে, আমি আর তিতলি। তো একটা দিনের সফর বেশ ভালোই লাগলো, ভালোই কাটলো বন্ধুরা। তো আমার ব্লগ এখানেই শেষ করলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।